আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ করবে জামায়াত। উত্তরাঞ্চলে 10 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান তরুণদের আরেকবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান। নির্বাচনী সমাবেশে অংশ নিতে রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। গণতান্ত্রিক চর্চার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারলে জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব, মন্তব্য বিএনপি চেয়ারম্যানের। উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী সমর্থকরা। নিজের 650 কোটি টাকা কর মওকুফ ও গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন সহ 26 সুবিধা নেওয়ার অভিযোগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে। উপদেষ্টাদের সম্পদের হিসেব উপস্থাপনের তাগিদ। এবং চাঁদাবাজি দখলদারিত্বের জেরেই স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির খুন, বিদেশ থেকে আসে হত্যার নির্দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলছে ডিবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তরুণদের আরেকবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চলের নির্বাচনী সফরের অংশ হিসেবে বিভিন্ন সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি জামায়াতে ইসলামীর এগিয়ে চলার প্রেরণা। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না, এই বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে 10 দলীয় ঐক্যের নেতাদের সাথে নিয়ে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সমাবেশ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে যোগ দিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামাতের আমির। গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাইদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আবু সাইদ সহ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। এ সময় বগুড়া ও সিরাজগঞ্জ সমাবেশ করে জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে আমির বলেন, ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে। অতীতে যারা দুর্নীতি করেছেন তাদেরও বিচার করা হবে বলেও জানান তিনি। আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায়। এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। এর আগে সকালে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন জামায়াতের আমির শফিকুর রহমান ও 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। সিলেটের পর নির্বাচনী সমাবেশে যোগ দিতে রাতে চট্টগ্রামে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, রাত 7:35 তারেক রহমান বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। রোববার সকালে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর ফেনী, কুমিল্লা, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ সময় বিএনপির সাথে ভারতের চুক্তি হয়েছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করে মাহাদি আমিন বলেন, এ তথ্যের ন্যূনতম বাস্তবতা নেই। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগ করেছে এনসিপি।
এটা তাদের নির্বাচনী প্রচারণার অংশ বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। পরে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। এদিকে রোববার চট্টগ্রাম সহ 4 জেলার সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশগুলোতে কয়েক লাখ মানুষ অংশ নেবে বলে আশা করছেন দলের নেতারা। চট্টগ্রাম ও কুমিল্লা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। রোববার সকাল 9:30টায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে পলিসি ডায়ালগে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এরপর বেলা 11টায় চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশেপাশের জেলা থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। এরপর ফেনী পাইলট কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। 21 বছর পর যখন তারেক রহমান দেশে আসছেন দেখতে, মানে এই আয়োজনটা কেমন হচ্ছে, জাস্ট কিভাবে করতেছে আয়োজনটা, জাস্ট এখানে একটু দেখতে আসা। 2005 সালে সর্বশেষ এসেছিলেন মেয়র নির্বাচনের সময়। তো চট্টগ্রামের মাটি বিভিন্ন কারণে শহীদ জিয়ার পরিবারের কাছে অত্যন্ত আলাদাভাবে একটা গুরুত্ব বহন করে। সাধারণ মানুষ যাতে যানজটের শিকারে না হয়, দুর্ভোগে পরিণত না হয়, এই জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের যে ট্রাফিক বিভাগকে আমরা এখানে সংযুক্ত করেছি। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কমিশনার, এনএসআই, ডিজিএফআই সবাই এটা কাজ করছে। ফেনীর পর কুমিল্লায় আসবেন বিএনপি প্রধান। সমাবেশ নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রোববার বিকেল থেকে শুরু করে 14 গ্রাম, সোয়াগাজী ও দাউদকান্দিতে 3টি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এই সমাবেশগুলোতে কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাথে যোগ দেবেন চাঁদপুরের নেতাকর্মীরা। মাঠে থেকেই আমরা তারেক রহমানকে বুঝিয়ে দিব কুমিল্লার মাটি ধানের শীষের ঘাঁটি, কুমিল্লার মাটি তারেক রহমানের ঘাঁটি। আমাদের ধানের শীষের সমর্থক জাতীয়তাবাদী শক্তির যারা আছে সবাই এখানে আসবে, স্বতঃস্ফূর্তভাবে আসবে। সবশেষ নারায়ণগঞ্জের কাশপুর বালুর মাঠে সমাবেশ করে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। গণতান্ত্রিক চর্চার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারলেই জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে আমার ভাবনায় বাংলাদেশ থিমে রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন সহ প্রতিটি সেক্টরে যুগোপযোগী পরিবর্তনের পরিকল্পনা রয়েছে বিএনপির। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি ও কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপর রিল বানানোর প্রতিযোগিতার আয়োজন করে বিএনপি। আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক রিল মেকিং প্রতিযোগিতায় সারা দেশের প্রায় 2500 প্রতিযোগীর মধ্যে বিজয়ী 10 জনের সাথে মত বিনিময় অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন মেয়ে জাইমা রহমান। আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন, আর হয়তোবা তরুণরাই কোনো সলিউশনস বের করতে পারে। বিজয়ী প্রতিযোগীদের সাথে রাষ্ট্র গঠনে তাদের চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান। তিনি জানান, বিএনপি ক্ষমতায় আসলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ প্রতিটি সেক্টরে ব্যাপক পরিবর্তন আনা হবে। আমাদেরকে ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হবে। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করবো তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলাই
সামনে বেরিয়ে আসবে, যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চান। দেখুন, আপনি যখন পানি ফিল্টার করেন খাবার জন্য, আপনি কিন্তু এক লেয়ারে করেন না, আপনি 3-4 লেয়ারে পানিটাকে ফিল্টার করেন। জায়গায় পৌঁছতে সময় লাগবে আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। তিনি জানান, নারীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খরচ সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা হবে। সাউথ কোরিয়া খুব সম্ভব গত বছর কন্টেন্ট মেকিং থেকে কত আর্ন করেছে? $12 বিলিয়ন। শুধু আইটি কন্টেন্ট মেকিং থেকে $12 বিলিয়ন একটা সাবজেক্ট থেকে। তো আপনি যেটা বললেন, ওরা পারলে আমরা পারবো না, কেন পারা যাবে। আমাদেরকে আমাদের জিনিসগুলোকে সাজাতে হবে। হ্যাঁ, হয়নি, আমরা দেখেছি অতীতে অনেক জিনিস হওয়া উচিত ছিল, হয়নি। আমরা ইনশাল্লাহ সামনে করবো, আমাদের সুযোগ আসলে আমরা সামনে করবো। হতাশ হলে চলবে না, আশা রাখতে হবে। দেশ গঠনের সব নাগরিককে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। উৎসব মুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। জনসংযোগ, সভা সমাবেশ আর মিটিংয়ে সরগরম পাড়া মহল্লা। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। পাশাপাশি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী কর্মীরা, চাইছেন দোয়া ও সমর্থন। আরো জানাচ্ছেন জাহিদুল আলম। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সরগরম রাজধানী। জমে উঠেছে ভোটের মাঠের আসল লড়াই। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় সাধারণ মানুষের মাঝেও উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নামেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শাপলাকুড়িতে ভোট চাওয়ার পাশাপাশি হ্যাঁ এর পক্ষেও ভোট চান তিনি। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি। এদিকে মিরপুরে প্রচারণা চালান ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক ও ঢাকা 4 আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমরা দীর্ঘদিন ধরে আমি আমার এলাকার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা করেছি এবং আমরা অপেক্ষায় রয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এদিকে ঢাকা 17 আসনে প্রচারণায় জামাত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান বলেন, তারা এমন একটি রাষ্ট্র গঠন করতে চান যেখানে কেউ জুলুমের শিকার হবে না, সবাই তাদের ন্যায্য অধিকার পাবে। অন্যদিকে ঢাকা 14 আসনে প্রচারণা চালান জামাতের ব্যারিস্টার আরমান। ঢাকা 15 আসনে প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম খান মিল্টন ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। আমরা দৃশ্যমান একটা নির্বাচনকালীন সময়ে মানুষ প্রচার করে বাসায় বাসায় যায়, সেটিও তারা অদৃশ্য শক্তি হয়ে যাচ্ছে। ঢাকা 11 আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় তিনি জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তুলে ধরেন দেশকে মেধা শূন্য করতে বিগত শাসন আমলের বিভিন্ন আত্মঘাতী সিদ্ধান্তের কথা। তোমাদের আমরা অনুপ্রাণিত করব, সমাজে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তোমাদের মতো স্কলারদেরও এগিয়ে যেতে হবে। প্রচারণায় নানা প্রতিশ্রুতির কথা থাকলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই দল বিএনপি ও জামাতের পরস্পর বিরোধী বক্তব্যে নির্বাচনের মাঠ গরম হচ্ছে আরও। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। উৎসব মুখর পরিবেশে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও প্রচারণা। সকাল সন্ধ্যা বিরামহীনভাবে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সংস্কার, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের নানা প্রতিশ্রুতি চাইছেন দোয়া ও সমর্থন। তবে ভোটাররা বলছেন, উন্নয়নমূলক কাজের পাশাপাশি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় গণসংযোগ করেছেন ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে ছিল যে দল, তারাই দাঁড়িপাল্লা মার্কা নিয়ে ভোট চাচ্ছে। যারা আজকে আপনাদের দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য,
ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের এই বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় বাড়িঘর লুটো করা হয়েছে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ঢাকা ১৯ আসনে ১০ দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী দিলশানা পারুল গণসংযোগ করেছেন। দুপুরে সাভার পৌর এলাকার উলাইল বাজারে লিফলেট বিতরণ করে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শাপলাকলি মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন তিনি। চট্টগ্রামে সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে চষে বেড়াচ্ছেন তাদের নিজ নিজ আসনের বিভিন্ন এলাকায়। চট্টগ্রাম ১১ আসনের আগ্রাবাদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া চট্টগ্রাম ৭ আসনের রাঙ্গুনিয়া রোয়াজারহাট এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। এখানে তো ধানের শীষের জোয়ার চলছে, অবস্থান খুবই পরিষ্কার। হাজারো হাজারো মানুষ আমরা যেখানে যাচ্ছি, রাস্তায় পুরুষ মহিলা রাস্তায় নেমে আসছে। রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং রাজশাহী ২ সদর আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ও একই আসনের জামাত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। বরিশাল নগরীতে বরিশাল ৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এছাড়া বরিশাল ৫ আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল নগরীর সাগরদী ও বেলতলা এলাকায় গণসংযোগ করেন। এদিকে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ৫ পাড়া, লোচনগড়, জংলি, বেলঘরিয়া ও সিঙ্গারদহ সহ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ করেছেন নাটোর ২ সদর ও নলডাঙ্গা আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করবে বলে বিশ্বাস করে। এছাড়া সারা দেশে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিভিন্ন দলের প্রার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে নিজের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে অনুমোদন সহ ২৬ সুবিধা নিয়ে ডক্টর ইউনূস বিতর্কিত হয়েছেন বলে মন্তব্য সুধী জনদের। রাজধানীতে এক মুক্ত আলোচনায় বক্তারা বলেন, এ কারণে তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় সাবেক ও বর্তমান সব উপদেষ্টার সম্পদের হিসেব জাতির সামনে উপস্থাপনের তাগিদ দেন বিশিষ্টজনেরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। গুরুত্বপূর্ণ যেই দাবি দেওয়া স্বচ্ছতা, জবাবদিহিতা ও শাসন ব্যবস্থা শীর্ষক এই মুক্ত আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে জুলাই গণঅভ্যুত্থানের পর জন আকাঙ্ক্ষার অন্তর্বর্তী সরকার গঠিত হলেও মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন তারা করতে পারেনি বলে অভিযোগ করেন আলোচকরা। প্রফেসর ইউনূস সাহেব যে সুবিধাগুলো নিছেন ওনার প্রতিষ্ঠানের জন্য, এগুলা ইতিহাসে হাজার বছর ধরে নেতিবাচক ভাবে আসবে, এগুলা নিয়ে উনি বিতর্কিত হয়েছেন। আমি বলবো এক অর্থে আত্মহত্যা করেছেন। এখনো কিন্তু কারি কারি টাকা বিদেশ পাচার হচ্ছে, এখনো কিন্তু আমাদের উপদেষ্টারা নিজেদের আয় ব্যয়ের কোনো হিসাব দেয় নাই। স্বচ্ছতা বলেন, জবাবদিহিতা, দায়বদ্ধতা, শাসন, এগুলো কেউ আসলে সঠিকভাবে করে না। বক্তারা আরো বলেন, ক্ষমতায় বসে এই সরকারও সুবিধা ভোগ ও দায় এড়িয়ে যাওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে। এই নির্বাচনে যে এখনো যে সীমাহীন ভাবে যেখানে খুন খারাপি হচ্ছে, এটার ব্যাপারে তো হোমে গম নেই কারণ। এখনো আমি আশঙ্কা মুক্ত না, নির্বাচন যে আসলে ঠিকঠাক মতো হবে কিনা। আগামী সরকারের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি জনগণের প্রতি সর্বোচ্চ দায়বদ্ধতা প্রত্যাশা করেন বিশিষ্টজনরা। বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ভূ রাজনীতির ভাইরা ভাইদের ইচ্ছা এবং অনিচ্ছার উপরে কিন্তু চলে। যে সরকার আসবে সেই সরকার এমন শক্তিশালী নৈতিকভাবে থাকা উচিত যার পিছনে সমগ্র জনগণের একটা সাপোর্ট থাকবে। সংঘাত আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে এবং সন্ত্রাস আমাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। এটাকে কিন্তু যদি না করা যায়, এটাকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। রাজনৈতিক দলগুলোর এবারের ইশতিহারে জবাবদিহিতা প্রতিষ্ঠার বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকারও কামনা করেন সুধীজনরা। গুনে গুনে ২৬টি সুবিধা নিয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচনকে সামনে রেখে আন্ডারওয়ার্ল্ড যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার সাথে সরাসরি জড়িত শুটার রহিমকে গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিংয়ে কথা জানান তিনি। রাজনৈতিক কারণ নয়, কারণ বাজারে চাঁদাবাজি দখলদারিত্বের কারণেই খুন হন মুসাব্বির। জিএম তসলিমের রিপোর্ট। গত 7 জানুয়ারি রাজধানীর তেজকুনিপাড়ায় হোটেল সুপারস্টারের পাশের গলিতে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। একের পর এক আসামিকে গ্রেপ্তারের পর তদন্তে সামনে আসতে থাকে হত্যার মূল কারণ বাজারে চাঁদাবাজি আর দখলদারিত্ব, যেখানে সক্রিয় ছিল মুসাব্বিরও। ডিএমপির মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এক শুটার গ্রেপ্তার হলেও পলাতক অপর শুটার রহিমকে শুক্রবার নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিতেই বিদেশে থাকা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশের নির্দেশে মুসাব্বিরকে হত্যা করা হয় বলে জানায় ডিবি। চাঁদাবাজি এবং দখল জানেন, কারণ বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। আর দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা আছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। দিস ইজ ট্রু। কারণ বাজারে এখনও সক্রিয় অন্তত 8 থেকে 9টি চাঁদাবাজ চক্র। এদের নিয়ন্ত্রণে কাজ করছে গোয়েন্দারা। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। সংঘাতের রাজনীতি বন্ধের অঙ্গীকার করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন নরসিংদীর 5টি সংসদীয় আসনের প্রার্থীরা। বিএনপির প্রার্থীরা তাদের জেলাকে ধানের শীষের ঘাঁটি বলে দাবি করে বলেন, নিরঙ্কুশ বিজয় দেখার অপেক্ষায় আছেন তারা। তবে জামায়াতের প্রার্থীরা বলছেন, ফ্যাসিবাদী বন্দোবস্ত থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। সদর ও মাধবদী উপজেলা নিয়ে সংসদীয় আসন নরসিংদী 1। ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় শিল্প কারখানা সমৃদ্ধ এই দুটি উপজেলা। এই আসনে বিএনপির প্রার্থী দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, অধীর প্রতীক্ষা রয়েছে যে তাদের পছন্দের দল, পছন্দের ব্যক্তিকে তারা নির্বাচিত করে একটি জাতীয় সংসদে তাদের প্রতিনিধিকে পাঠাতে চায়। তবে এই আসনে জামাতের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া বলেন, 5 আগস্টের পর নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সবাইকে পাশে চাই, আপনাদেরকেও পাশে চাই, সবাই মিলে একটি সুন্দর নরসিংদী আমরা গড়তে চাই। এদিকে শিবপুর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী 3 আসন। এখানে বিএনপির প্রার্থী দলটির জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। নরসিংদী বিএনপির ঘাঁটি, এটা আমরাও স্বীকার করি, দেশবাসীও জানে। নরসিংদী জেলায় 5টা আসনই আমরা এবার আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার ইমেজকে কাজে লাগিয়ে এমপি হতে চান স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা। এটা মান্নান বিয়ার এলাকা, ওনার প্রতি বিএনপি যে বহিষ্কার করছে তাতে জনমনে ওনার প্রতি একটা ভালোবাসার শ্রদ্ধা, যে এবার আমাকে ভোট দিয়ে তারা সেটা পুনরুদ্ধার করবে। বড় রাজনৈতিক দলে অভ্যন্তরীণ কোন্দলের কারণে বারবার রক্তাক্ত হয়েছে নরসিংদীর মাটি। আমরা একদম নির্মল মানুষ চাই, আমরা কোনো বাটফারি জুয়ার চুরি এসব আমলিকার বিএনপি জামাত ইত্যাদি বুঝি না। নির্বাচনকে সামনে রেখে আতঙ্কিত এ জনপদের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন তারা এলাকায় শান্তি দেখতে চান, তারা কোনো ধরনের আধিপত্য, সংঘাত, সন্ত্রাস, মাদক দেখতে চান না। এসব অপশাসন, দুঃশাসন থেকে যিনি এলাকাকে মুক্ত রাখতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, নরসিংদী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকার মগবাজার এলাকায় আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি মগবাজার ওয়ারলেস এলাকায়। এটি মূলত ঢাকা 12 আসন।
এখানে বর্তমানে যে মগবাজার সহ আশপাশে যে বিভিন্ন এলাকার সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের সাথে আজ সারাদিন কথা হয়েছে। এখন একজন ভোটারের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের এখানে যারা জনপ্রতিনিধি হয় ওই নির্বাচনের আগে আমাদের অনেক কিছু বলে দেয়, কিন্তু নির্বাচনের পরে আমাদেরকে আর মনে রাখে না। আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন যে জ্যাম, এই রাস্তাটা কখনোই চওড়া হয় না, এখানে মাঝে মাঝে পানিও জমে, তারপর এখানে গ্যাসের সমস্যা। শুনছিলেন একজন ভোটারের কথা। এখানে মগবাজার এলাকায় যেহেতু দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে যানজট সহ, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তারা চাচ্ছেন যে নির্বাচিত হবেন এই আসন থেকে তিনি যেন এই সমস্যাগুলো সমাধান করেন। যে এই ছিল আমার কাছে সালাম স্ট্রিট ভোটার গাড়ি নিয়ে সব শেষ। শরীফ ওসমান হাদিকে হত্যার সঙ্গে জড়িত মূল আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, হাদির মতো প্রতিবাদী কণ্ঠস্বর যুগে যুগে জন্মায় না। এ সময় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওসমান হাদির বড় ভাই ওমর হাদি। তিনি বলেন, কোনো সুযোগ সুবিধার বিনিময়ে বিচারের দাবিতে চলা আন্দোলন থেকে তাদের দূরে সরানো যাবে না। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে বান্দরবান থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি মিনারুল হক। দর্শক, সালাম স্টিল বান্দরবানের ভোটের খবর জানাচ্ছি আমি বান্দরবান শহরের প্রেস ক্লাব চত্বর থেকে। বান্দরবানের ইতিমধ্যে প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে বান্দরবানের বিভিন্ন এলাকায় তারা প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যে বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে যে প্রতিটি ইউনিয়ন থেকে 2 জন এবং পৌরসভা থেকে 1 জন করে মোট 16 জন ম্যাজিস্ট্রেট তারা ভ্রাম্যমাণ আদালত তারা বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন এবং যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরাপত্তা বাহিনী এখানে ভোটারদের এবং বিভিন্ন এলাকায় যে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে তাদের নিরাপত্তায় বিভিন্ন ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন বলে আমাদেরকে রিটার্নিং অফিসার জানিয়েছিলেন। এটাই ছিল আমার কাছে ভোটের সর্বশেষ তথ্য। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে মাদারীপুর 2 থেকে নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি শফিক স্বপন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমি আছি মাদারীপুর জেলা সদরের মাদারীপুর 2 আসন লেকের পার জেলা প্রশাসকের বাসভবনের সামনে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সাধারণ ভোটাররা জানিয়েছেন যে আগামী সংসদ নির্বাচনে যারা জয়ী হবেন, যারা মাদারীপুরকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ করবেন এবং যেসব প্রার্থী তাদের পাশে থাকবে, সবসময় তাদের সুখে দুঃখে সাথী হবে এমন প্রার্থী তারা নির্বাচন করবে, এমনটাই আমাকে জানিয়েছিল মাদারীপুরের সাধারণ ভোটাররা। এই ছিল সালাম স্টিল ভোটার গাড়ি মাদারীপুর 2 আসনে আমার কাছে সর্বশেষ তথ্য। এবারে অর্থ সংবাদ। কক্সবাজারে অনুষ্ঠিত হয়ে গেল স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। এছাড়াও চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, চিফ ফিনান্সিয়াল অফিসার আবদুল্লাহ আল জাবেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানটির 25 বছর পূর্তি এবং টানা 7বার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের সাফল্য তুলে ধরা হয়। সম্মেলনে শিগগিরই কয়েকটি ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণাও দেওয়া হয়। সম্মেলনের শেষে 2025 সালের সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়। আধুনিক ডিজাইন ও নতুন প্রজন্মের চাহিদাকে সামনে রেখে নাসির ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের বাজারে আনছে নতুন জুতার ব্র্যান্ড ফ্লাইট। এ উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় নতুন কারখানার উদ্বোধন করে প্রতিষ্ঠানটি। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা বিশ্বাস। এ সময় বক্তারা বলেন, দেশের জুতার ক্রমবর্ধমান বাজার এবং তরুণ প্রজন্মের রুচি ও চাহিদাকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মানের আধুনিক ও টেকসই জুতা উৎপাদনের প্রতিশ্রুতিবদ্ধ ব্র্যান্ড ফ্লাইট। এ সময় নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস, কর্পোরেট জেনারেল ম্যানেজার শামসুল ইসলাম শামীম, ফুটওয়্যার ফ্যাক্টরি জেনারেল ম্যানেজার সৈয়দ আবদুল্লাহ আল আরাফায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও রাফাতুল্লাহ খান। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা
ব্যবস্থাপক বৃন্দের সঙ্গে আলোচনা করেন। সম্মেলনে ব্যাংকের পরিচালন মুনাফা, আমানত সংগ্রহ, বিনিয়োগ প্রদান ও আদায় এবং সামগ্রিক উন্নয়ন অর্জনের উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭টি শাখা, ব্যক্তিগত পারফরমেন্সের জন্য ৩২ জন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের একটি বিভাগকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সভায় পর্ষদের পরিচালক শাহিনুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাসান FCA সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্বের শুরুতেই খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC। আজ এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। ICCর প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা ICC বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আরো জানাচ্ছেন পরাগ আরমান। ICC গত 21 জানুয়ারি জানিয়েছিল বিশ্বকাপ পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই হবে। শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর জন্য বাংলাদেশের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে, কিন্তু নিজেদের সিদ্ধান্তে বাংলাদেশ ছিল অনড়। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে একদিন সময় বেঁধে দেয়া হয়েছিল। বিসিবি আরও একবার ভারত থেকে ম্যাচ সরানোর জন্য অনুরোধ করে। সময়সীমা শেষ হওয়ার প্রায় 2 দিন পর স্কটল্যান্ডকে নেয়ার কথা জানিয়েছে ICC। এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশের বিকল্প হিসাবে স্কটল্যান্ড C গ্রুপে জায়গা পাবে। তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। 3 ম্যাচই হবে কলকাতায়। তারপর মুম্বাইয়ে তারা শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ICC CEO সংযোগ গুপ্তা আনুষ্ঠানিকভাবে ICC বোর্ডকে চিঠি লিখে জানিয়েছে যে বাংলাদেশের দাবিগুলো ICCর নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। চিঠিতে সংযোগ গুপ্তা উল্লেখ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ICC বোর্ডের সিদ্ধান্ত মেনে চলছে না এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না। চিঠির অনুলিপি সভাপতি, বিসিবি সভাপতি ও ICC বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে বলে জানায় ক্রিকবাজ। এখন নিজেদের করণীয় নিয়ে তাৎক্ষণিকভাবে বোর্ড সভায় বসে বিসিবি। শুক্রবার দুবাইয়ে ICC বৈঠকেই চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করে ফেলেন। এর আগে নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের আবেদন করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু বাংলাদেশের কোনো আবেদনই আমলে নেয়নি ICC কিংবা BCCI। পরাগ আরমান, ATN বাংলা। চতুর্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্টে ওভারঅল চ্যাম্পিয়ন হয়েছেন BM সামিউল ইসলাম। এছাড়া ভেটারেন অবসরপ্রাপ্ত এয়ার কমোডর রশিদুল ঘোষ, সিনিয়র উইনার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল ইসলাম, লেডি উইনার মমতাজ বেগম এবং জুনিয়র উইনার হয়েছেন আফিদ ইফতেখার ইফরিত। সমাপনী আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, প্রাইম ব্যাংক PLC চেয়ারম্যান তানজিল চৌধুরী উপস্থিত ছিলেন। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। দেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ করবে জামায়াত। উত্তরাঞ্চলে 10 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে ডক্টর শফিকুর রহমান তরুণদের আরেকবার বিজয় ছিনিয়ে আনার আহ্বান। নির্বাচনী সমাবেশে অংশ নিতে রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। গণতান্ত্রিক চর্চার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে পারলেই জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব, মন্তব্য BNP চেয়ারম্যানের। উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী সমর্থকরা। নিজের 650 কোটি টাকা কর মওকুফ ও গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সহ 26 সুবিধা নেয়ার অভিযোগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে। উপদেষ্টাদের সম্পদের হিসেব উপস্থাপনের তাগিদ। এবং চাঁদাবাজি দখলদারিত্বের জেরেই স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির খুন, বিদেশ থেকে আসে হত্যার নির্দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা বলছে ডিবি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।